আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাফিয়া ব্লগ। মাফিয়া ব্লগ ভিডিও যে যেখান থেকে দেখছো আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালোই আছো। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটা কী নিয়ে করতে চলেছি তোমরা অবশ্যই বুঝে গেছো টাইটেল আর থাম্বনেল দেখে। এত তাড়াহুড়ো করে এসেও কিন্তু ফার্স্ট ট্রেন পেলাম না, তোমরা দেখতেই পাচ্ছ মিস করে দিলাম। আর যখন যেখানেই যাই না কেন ফার্স্ট ট্রেন আমাদের মিসই হয়ে যায় যে কোনো কারণে। এখন আমাদেরকে সেকেন্ড ট্রেনের জন্য অনেকক্ষণ ওয়েট করতে হবে। আর সেকেন্ড ট্রেনটা কেমনভাবে যায় জানো, মালগাড়ি যেভাবে যায় না একদম ধীরে ধীরে সেইভাবে যায়। আর নলহাটিতে গিয়ে তো আধা ঘন্টা মতো আটকে যাবে। আমাদের পরিস্থিতি এখন এমন একটা জায়গায় দাঁড় হয়েছে, মানে কে কোন কাজটা আগে করবে পরে করবে কিছুই বুঝতে পারছি না। বাচ্চাদের পরীক্ষা, তারপরে ধান নিয়ে সবাই ব্যস্ত। আর এই টাইমে এমন একটা দুর্ঘটনা ঘটে গেল। গাড়ির সংখ্যা 03093 এই যে ট্রেন চলে এসছে আর এই ট্রেনে যাব আমরা রামপুরহাট। আর রামপুরহাট যেতে আমাদের প্রায় 8:30 কি 9টা বেজে যাবে, কারণ নলহাটিতে গিয়ে অনেকক্ষণ থেমে থাকবে। আগের ভিডিওতে বলেছিলাম যে আমার ভাগনার হাতটা কিভাবে ভেঙে গেছে, পুরো ঘটনাটা খুলে বলবো, তবে এখন বলছি না, ভিডিও শেষেই বলবো, কারণ ওর কাছেই তো যাচ্ছি, ওর হাতটা দেখাবো তোমাদেরকে, বলবো কি হয়েছে না হয়েছে আরও সব কিছু বলবো। এই যে ভাঙা মন নিয়ে ও ভয়েস দিচ্ছি, ওর কথা বেশি এখনই যদি বলে ফেলি তো হয়তো কান্না চলে আসবে, তখন আর ভয়েস দিতেই পারবো না, ওই জন্য এখন কিছু বলছি না। চার দেওয়ালের মাঝে সব সময় নিজেকে বন্দি করে রাখি, তো তাই ঠান্ডা সেরকম বুঝতে পারিনি, কিন্তু আজকে বাইরে এসেছি আর বাইরে এসে এতই ঠান্ডা, তো আজকে বুঝে গেছি যে কত ঠান্ডা পড়েছে। তারপরে খেজুর খেয়েছি, খেজুর খেতে খেতেই কিন্তু নলহাটি পৌঁছে গেছি। তো নলহাটিতে অনেকক্ষণ থেমে থাকবে তাই নেমে পড়েছি, রোদে দাঁড়িয়ে আছি আমরা সবাই মিলে। আর আলফিয়াকে বলছি বাইরে এসো। আলফিয়া কিন্তু বাইরে আসতে চাইছিল না, যখনই বলেছি জোরে হাত থেকে মোবাইল নিয়ে পালাবে তখন ও কিন্তু ভয়ে ভয়ে চলে এসছে। ওকে ধরে নামার জন্য আমি তো আসছি, কিন্তু সে আর ধৈর্য না ধরে লাফ দিয়ে নেমে গেল। এই কারণে ওকে এখানেই আমি বকা দিয়েছিলাম খুব, আর কেউ ছিল না তাই মানে রাগ করেনি। এই মাসটা হচ্ছে ডিসেম্বর মাস, আজ থেকে 2 বছর আগে সেম মাসে মানে ডিসেম্বর মাসে এই জায়গাটায় আমরা বসেছিলাম ব্যাঙ্গালোর যাওয়ার জন্য, এই ট্রেনটা ধরার জন্য। এই ট্রেনটা ধরে রামপুরহাট যাব, রামপুরহাটে আবার ট্রেন চেঞ্জ হবে। তো আমরা সেম টাইমে সেম মাসে ঠিক জায়গাতেই বসেছিলাম, আর আজকেও সেই জায়গাতেই আমরা আজ থেকে 2 বছর আগে নিজের প্রাণ বাঁচানোর জন্য এই ট্রেনেই হসপিটালের উদ্দেশ্যে বেরিয়েছিলাম। আজকেও কিন্তু সেই হসপিটালেই যাচ্ছি, তবে নিজের জন্য না। ট্রেন যখন ব্রিজ পার হয় তখন ভয়ে ভেতরটা আমার কেঁপে ওঠে, এত ভয় লাগে কেন জানি না, আমাকে খুবই ভয় লাগে। তো তারপরে তোমাদেরকে কি দেখাচ্ছিলাম জানো, নিউ টাউনে যে দিল্লি পাবলিক স্কুল আছে সেটাই দেখাচ্ছিলাম। আর নিউ টাউনে আমি রাতের বেলায় যাব, দিনের বেলায় সারাদিন হসপিটালে থাকবো, আর রাতের বেলায় নিউ টাউনে। আর 2 দিন মতো থাকবো আমি এখানে। আমার ভাগনাকে হসপিটালে আর 2 দিন মতো রাখবে, তারপরে মানে ছুটি দিবে, তো তখন একসঙ্গেই বাড়ি যাব। আর এই 2 দিন আমরা রামপুরহাটেই থেকে যাব। আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা তো আমি বলতে পারবো না, যদি ভালো লেগে থাকে তোমাদের তো প্লিজ একটা লাইক দিয়ে দিও। আর যে বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল বাটনটি অল করে দিও, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে গিয়ে আগে পৌঁছায়। আর যদি আজকের ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো তো পেজটিকে ফলো করে দিও। আর এই সব কাজগুলো যদি অলরেডি করে ফেলেছো তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যদি চাও আমার ভিডিওগুলি তোমাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দিতে পারো। ট্রেন থেকে নামার পর টোটোর জন্য আর বেশিক্ষণ ওয়েট করতে হয় না, টোটোর যে হিসাবে লাইন থাকে সঙ্গে সঙ্গে টোটো পাওয়া যায় কিন্তু। আর এবারে আমরা যাব আপনজন নার্সিং হোম, আর চলেও এসেছি, ওরা 4তলার উপরে আছে, ওদেরকে ফোন করে বললাম যে আমরা চলে এসেছি। ওদের কাছে যতই আসছি তত মনও ভালো হচ্ছে, টেনশন মুক্তও হচ্ছে। আর রাতের বেলায় কি অপারেশন যখন চলছিল তখন একবার আমি ফোন করেছিলাম, তো জিজ্ঞেস করলাম যে কি খবর, তখন আমার বড়দি কান্না ভরা গলায় বলছে ওটিতে 1.5 ঘন্টা আগে ভরেছে, এখনও বার করেনি, অপারেশন চলছে। তো তখন আমি সব কিছু বুঝতে পেরে গেছি যে বড়দি কতটা কান্নাকাটি করছে। বড়দির কান্না ভরা গলার আওয়াজ শুনে আমিও চুপ থাকতে পারিনি, কান্না করে ফেলেছিলাম। আমরা রামপুরহাটে যখন আসি তখন 8:30 বাজছিল, আর এখন বাজে প্রায় 12টা। আর 12টার সময় এখনও শুয়ে আছে, অনেকক্ষণ সময় পার করে ফেলেছি, তারপরে ভিডিও আবার শুরু করেছি অনেক গল্প করার পর। আমাদের এখানে আসার পর আমার ভাগনা আমাদেরকে বলছে এবার আমার আর কোনো রকম ব্যথা করে না, আমাকে বাড়ি নিয়ে চলো, আর ভালো লাগছে না এখানে থাকতে। তো আমি বললাম ছুটি তো দেবে না এখন, 2 দিন তো রাখবে এখনও। তারপরে বলছে যে তাহলে বাইরে নিয়ে চলো, তো বাইরে তো যেতে দিবে না, তো ভাবলাম ছাদে নিয়ে যাই, তাই ছাদে নিয়ে চলে এসেছি, ওর মনটা ভালো করবে।
বড়দি গোসলে গেছে আর ওদের দুই ভাই বোনকে পুরোটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম যে কোথায় কি আছে সেটাই বলছিলাম। আলফিয়ার বাবা আর আমার দুলাভাই কোর্টে গেছিলো নাম ঠিক করতে, নাম ভুল ছিল তাই, আর চলেও এসছে আর তার সঙ্গে ডাক্তারও এসছে। ডাক্তার মানে দেখে নিল কেমন কি আছে, তারপরে ব্যায়াম করতে দিয়ে দিল আর দুপুরের খাবারটা দিয়েছে হসপিটাল থেকে, তবে তরকারিটা অনেক ঝাল আর হাঁসের ডিম দিয়েছিল, এটা বেশ ভালো। বাংলাদেশ থেকে একটা আপু কমেন্ট করেছিল, তো প্রথমেই বলি আপু আপনাকে অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। তো আপনি যদি আজকের ভিডিওটা দেখে থাকেন তবে সবটা বুঝতে পারবেন কি ঘটেছিল আর কি হয়েছিল। ওই আপুটা কমেন্ট করেছে যে ছেলেটা দুটো হাতই কিভাবে ভাঙলো সবটাই জানতে চায়। তো প্রথমেই বলি ছেলেটা দুটো হাত ভাঙেনি, একটা হাত ভেঙেছে, একটা হাতে দুটো হাড় ভেঙেছে, আমি এটাই বলেছিলাম মনে হয়। সেদিনকে রাতে কি ঘটনা ঘটেছিল সবটাই বলবো, তবে কতটা কি বুঝিয়ে বলতে পারবো জানি না। এই ভাগনাটার যেদিনকে হাত ভাঙে সেই দিনকে ভোরবেলায় আলফিয়ার পাপা আর আমার দুলাভাই গেছিল পলাশি মুড়ি ভাজা মেশিন কিনতে। তো মুড়ি ভাজা মেশিন কিনে আনতে রাত 8টা বেজেছিল, তো 8টার সময় চলে আসলো। তারপরে ওদের হলো 8টার আগেই খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছিল, মানে চাউমিন। তারপরে ও বুঝতে পেরেছে যে মেশিন নিয়ে চলে এসছে, তো আমাদেরকে বলে গেল যে মাসি মেশিন নিয়ে এসছে এসো। তো ও আগে আগে যাচ্ছে, আমরা পিছে পিছে। আমরা অনেকটা দূরে দাঁড়িয়ে আছি আর ও গিয়ে গাড়িতে চেপে গেছে। গাড়িতে চাপার সঙ্গে সঙ্গে ওকে বলছে পড়ে যাবি নাম। তো ও নামতে গিয়ে কিসে যে একটা পায়ে এঁটকে গিয়ে পড়ে যাচ্ছে, তো আমরা দেখতে পাচ্ছি কিন্তু কিছু করার নেই যে ও পড়ছে, কিন্তু পড়ার সঙ্গে সঙ্গে ও ওঠে বলছে আমার হাত ভেঙে গেছে। এবার দেখছি তো হাতের হাড় দুটো একদম উপর দিকে উঠে চলে এসছে। আমরা দেবে বসিয়ে দিয়েছি তো নিচের দিকে নেমে গেল। তারপরে খুব তাড়াহুড়ো করে একটা গামছা এনে বেঁধে দিলাম। বাঁধার পর কাছেই হসপিটাল ছিল, হসপিটালে নিয়ে গিয়েও কিছু কাজ হয়নি। পাশে একজন হাত পা ভেঙে গেলে বেঁধে দেয়, তার কাছে রাতের মতো বেঁধে রেখেছিল। তারপরের দিন এই যে সকালে ভর্তি করেছিল আর রাতের বেলায় অপারেশনটা সাকসেসফুল হয়েছে আলহামদুলিল্লাহ। তো তোমরা সবাই দোয়া করে দিও তাড়াতাড়ি যাতে সুস্থ হয়। একটাই আফসোস থেকে গেল, পরীক্ষাটা দিতে পারল না, ফাইনাল পরীক্ষা। কিভাবে হাত ভেঙেছিল সবটা আমি খুলে বললাম, তবে কতটা কি বুঝিয়ে বলতে পারলাম সেটা তো জানি না, তবে আশা রাখছি যে সবাই বুঝতে পারবে কিভাবে হাত ভেঙেছিল ঘটনাটা বললাম। এই যে আমরা নিউ টাউনে যাচ্ছি এখন, আর আলফিয়ার পাপা আমার দুলাভাইকে টাটা দিচ্ছে, বলছে রাতটা কোনো রকম নিউ টাউনে থাকবো, তারপরে সকালবেলায় আবার দেখা হচ্ছে। তো কালকের দিন যদি ছুটি না দেয় তো কালকের দিনও সারাদিন থাকবো, তারপরে যেদিন ছুটি দিবে সেই দিনকেও আমরা বাড়ি যাব। এই তো আমরা নিউ টাউনের ভিতরে চলে এসেছি আর আলফিয়া দুপুরবেলায় এসছে, খেয়েছে, ঘুরেছে, ঘুমিয়েছে, সব কিছু করেছে। ফোন করেছিলাম, নিয়ে বলল। রুমে গিয়ে কতটা কি ভিডিও করতে পারবো জানি না, তবে যে হিসাবে মাথায় ব্যথা করছে আমার এখন, তো আমি যদি কিছুক্ষণ রেস্ট না করি তো আমার শরীর প্রচুর খারাপ হয়ে যাবে। আমি বুঝতে পারছিলাম সারাদিন হসপিটালে থেকে মনে হচ্ছে আমিই পেশেন্ট হয়ে গেছি। এই যে সামনেকার ফ্ল্যাটটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, ওখানেই যাব, তবে 4তলার উপরে সিঁড়ি দিয়ে যদি উঠতে হয় তো আমার অবস্থা বেশি খারাপ হয়ে যাবে। আর যদি লিফট ভালো আছে তো ভালোই হবে, কোনো টেনশন নাই। সিঁড়ি দিয়ে উঠতে অনেক কষ্ট হবে, এখন তো শরীর একদম চলছে না বললেই চলে। তো দেখো যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে, সিঁড়ি দিয়ে আসতে হয়েছে আমাদেরকে। ইলেকট্রিক বিলওয়ালা এসেছি। আলফিয়ার পাপার কথা তো শুনলে তোমরা, যে নিজের মা আব্বার সঙ্গে কেমনভাবে ইয়ার্কি করে। ও কিন্তু সবার সঙ্গে এইরকমভাবে ইয়ার্কি করে। আমার শ্বশুর শাশুড়িও খুব ইয়ার্কি করে ছেলেদের সঙ্গে। আমার শ্বশুর শাশুড়ি আগেই বুঝতে পেরে গেছে, তারপরে দরজার ওই পার থেকে বলছে এত রাতে তো বিলবালার জন্য আমরা দরজা খুলবো না, তুমি আসতে পারো, কালকে আসবে, এরকম বলছিল মানে ইয়ার্কি করছিল। আর এই রুমটায় আলফিয়া আর সানাইয়া কি কাণ্ড করছে তোমরা দেখতেই পাচ্ছ। কেমন আছেন আপনারা? আপনাদেরকে স্বাগত জানালাম। আলফিয়াকে তো তোমরা সবাই চিনো, আমার মেয়ে। আর এটা হচ্ছে আমার ছোট দেওরের মেয়ে, আর মেকআপ নিয়ে বসে ওরা মেকআপ করছিল আর ব্যাগটা আনতে ভুলে গেছিল আলফিয়া। আজকে সেই বিকেল থেকে বাইরের খাবার আলফিয়ারা খেয়েছে, আবারও নিচে যাওয়ার জন্য ওর পাপাকে পটাচ্ছে। তো আমাকেও বলছে চলেন কাকি, মানে ওই যে আমার দেওরের মেয়েটা। তো আমি বলছি যাব না বাবারে, আর ভালো লাগছে না। আর এদিকে আমার শাশুড়ি কী কী রান্না করেছে তাই দেখাচ্ছি। ডাল করেছে, গরুর মাংস ভুনা, আর এখানে আছে ভাত। এইমাত্রই ভাত হয়েছে, মানে গরম হয়ে আছে। আর পুরো কিচেনটা একদম এলোমেলো হয়ে আছে। যদি পারি তো কিচেনটাকে একটু গুছিয়ে দিব এখনই। আর এখানে কাঁকরোল ভাজি আছে আর তলে আলু আছে, মানে কি কিনে এনেছিল জানি না, তো আলুর তরকারি দিয়েছিল সেটাই রেখেছে আমার জন্য। শেষমেশ ওদের রিকোয়েস্টের জ্বালায় আবারও আমাকে নিচে আসতে হয়েছে।
আর ওরা এখন ঠান্ডা খাওয়ার ধমক দেখতেই পাচ্ছ এই ঠান্ডাতে। আজকের জন্য এখান থেকেই বিদায় জানাই। আরও একটি ভিডিও নিয়ে আসছি। তোমরা সব পরিবারে সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের জন্য দোয়া রইল, তোমরা আমাদের জন্য দোয়া করে দিও। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।